সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি LB24 এর নিয়মিত অনুষ্ঠান লিগ্যাল রাইটস শোতে। দীর্ঘ 1 মাস বিরতির পর আবার আমরা আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় শো লিগ্যাল রাইটস শো নিয়ে উপস্থিত। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করতাম এবং এটি কন্টিনিউ করার জন্য আবার আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এখন থেকে আমরা আমাদের প্রোগ্রাম প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় চালিয়ে যাব এবং আপনারা আপনাদের আইনি যে সকল বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছা আমাদের সাথে সংযুক্ত হবেন, আমাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। যদি আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের ব্যক্তিগত জীবনে কোনো উপকারে আসে। তবে যে কোনো পরামর্শ আপনাদের জীবনে, আপনাদের আইনি পরামর্শ প্রয়োগ করার আগে আপনারা একজন লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে নিবেন। কারণ এইসব পরামর্শ আমরা এখানে যেগুলো আলোচনা করি এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত পরামর্শ, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তো আপনাদের উচিত হবে আপনারা যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে একজন লিগ্যাল অ্যাডভাইজার, একজন সলিসিটর বা একজন ব্যারিস্টারের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে আগাবেন। দর্শক, আজকে আমাদের আগের প্রোগ্রামের ন্যায় আজকে আমাদের সাথে আজকের এই লিগ্যাল রাইটস শোতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, আর হোস্ট হিসেবে আমি আপনাদের সাথে আছি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। দর্শক, আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের অতিথি ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদকে। আসসালামু আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম জুনেদ ভাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। খালেদ ভাই কেমন আছেন? দীর্ঘ 1 মাস বিরতির পর আবার আমরা আমাদের লিগ্যাল রাইটস শো নিয়ে LB24 এর পেজ থেকে আবার আমরা উপস্থিত হয়েছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। লিগ্যাল রাইটস শোতে আসলে রমাদানের পরে, ঈদের পরে আমরা এইমাত্র আজকেই হচ্ছে প্রথম শো। অবশ্যই রমাদানে তো স্বাভাবিকভাবে এই ধরনের শো হয় না, তো এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট আসছে এবং অনেক বিষয় আমরা কথা বলতে পারি নাই, কমিউনিটির বা দর্শকদেরকে অনেক ইনফরমেশন দিতে পারি নাই। বাট অ্যাগেইন অফ কোর্স বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন মিডিয়াতে লিগ্যাল আপডেটস গুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবল ছিল, সো তো অনেকেই কিন্তু অ্যাক্সেস করতে পারছেন। তারপরে উই আর ভেরি গ্ল্যাড দ্যাট উই আর ব্যাক অ্যান্ড ইনশাআল্লাহ উই উইল কন্টিনিউ টু সার্ভ দ্য কমিউনিটি অ্যান্ড অফ কোর্স আমাদের ভিউয়ারদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লিগ্যাল ইস্যুগুলো, লিগ্যাল ম্যাটার্সগুলোকে তুলে ধরার চেষ্টা করব এবং আশা করি যে দর্শকরা এগুলো এনজয় করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ খালেদ ভাই। দর্শক, আপনারা আমাদের প্রোগ্রামে প্রতি সপ্তাহে সন্ধ্যা 7টার সময় ফোন কলের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। ফেসবুকে আমাদের LB24 এর পেজে আপনারা কমেন্ট রাখতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আগামী সপ্তাহ থেকে আমরা সরাসরি আপনাদের কল নিব, আপনাদের কোয়েশ্চেনের আনসার করার চেষ্টা করব। দর্শক, আজকে আমরা যে টপিকটা নির্ধারণ করেছি আপনাদের জন্য সেটি হচ্ছে ILR এজ এ স্কিলড ওয়ার্কার। ইদানিংকালে আমরা দেখতে পারতেছি যে কেয়ারার হিসাবে বিভিন্ন স্কিল ওয়ার্কারের বিভিন্ন রুটে আমরা যেটা জানি অনেক মানুষই আউটসাইড ইউকে থেকে, ইভেন ইউকে থেকে সুইচ করে স্কিল ওয়ার্কার রুটে যাচ্ছেন। তো সবার মনে একটা বিষয় নিয়ে সংশয় যে আমরা এই রুটে যাচ্ছি, এটার ভবিষ্যৎ কি? কাজ করতেছি, হয়তো অনেকে কাজ করতেছেন, কাজ কম পাচ্ছেন, যতটুকু কাজ করার কথা ছিল ওনাদের অতটুকু কাজ করতে পারতেছেন না। অনেকে দেখা যাচ্ছে যে চালিয়ে যাচ্ছেন। তো কবে তারা এই দেশে সেটেল হতে পারবেন? আদৌ কি সেটেলমেন্ট সম্ভব? সেটেল হইতে গিয়ে ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে গিয়ে উনাদের কি করতে হবে বা কোন জায়গায় উনারা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদের সাথে। দর্শক, আমি প্রথমেই খালেদ ভাইকে কোয়েশ্চেন করতে চাই। খালেদ ভাই, ইনডিফিনিট লিভ টু রিমেইন আমরা জানি যে স্কিল ওয়ার্কারদের হচ্ছে যে আলটিমেট একটা গোল। যেহেতু এরা এইখানে প্ল্যান করে আসেন যে দীর্ঘদিন আমরা এখানে কাজ করব, সেহেতু আমাদের প্রাইভেট লাইফ এখানে গ্রো করবে, আলটিমেটলি আমরা এখানে সেটেল হইতে চাই। তো এই ক্ষেত্রে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে সুইটেবিলিটি গ্রান্ট, বা দেখা যায় যে অনেকে চিন্তা করে যে এটা প্রসেসটা কি। তো আমি আপনাকে হচ্ছে যে আপনার কাছে জিজ্ঞেস প্রসেসটা যদি প্রথমে ব্রিফলি আমাদেরকে একটু বলতেন। আসলে এদেশে যে পয়েন্ট বেস সিস্টেম, যে ক্যাটাগরি গুলো আছে, অথবা ইভেন নন পয়েন্ট বেস সিস্টেম, ফ্যামিলি রুট, অথবা ইভেন অ্যাসাইলাম রুট, অথবা প্রোটেকশন রুট, প্রত্যেকটা রুটেই ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য ইন দি UK তে minimum 5 years you have to be on that particular
ক্যাটাগরি। স্কিল ওয়ার্কার হিসাবে শুধু 5 বছর থাকলেই আপনি কিন্তু ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য এই টাইম ফ্রেমের জন্য আপনি এই রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করতে পারবেন। এবং স্কিলড ওয়ার্কারে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। স্কিল মানে টিয়ার 2 আগে প্রিভিয়াসলি স্কিলড ওয়ার্কারটাকে টিয়ার 2 জেনারেল বলা হয়তো। তারপরে মিনিস্টার অফ রিলিজিয়ন, তারপরে হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট, এই ধরনের যে ক্যাটাগরিগুলো আছে যে কোনো একটা ক্যাটাগরিতেই অথবা সব মিলায়ে যদি আপনার 5 বছর থাকে তাহলে কিন্তু আপনি ইনডেফিনিটের জন্য ডিফারেন্ট এমপ্লয়ারের আন্ডারে যদি কাজ করেন, it স্পন্সরশিপ doesn't matter. So as long as you are within those skilled kind of tier 2 kind of categories, ইমিগ্রেশন রুলস গুলোতে লেখা আছে যে পার্টিকুলার কিছু ক্যাটাগরি ধরেন ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ, তারপরে স্পোর্টস পারসন, তারপরে গ্লোবাল ট্যালেন্ট, তারপরে মিনিস্টার অফ রিলিজিয়ন, তারপরে স্কিলড ওয়ার্কার, যে কোনো প্রত্যেক ক্যাটাগরি মিলায়ে 5 বছর, অথবা যে কোনো এক ক্যাটাগরিতে 5 বছর, অথবা 2 ক্যাটাগরিতে 5 বছর, অথবা কয়েক স্পন্সর, এক স্পন্সরের পরে আরেক স্পন্সর, আরেক স্পন্সরের পরে আরেক স্পন্সর, সবকিছু মিলায়ে যদি 5 ইয়ার্স হয়, ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইনডেফিনিট লিভ টু রিমেইন। সুইটেবিলিটি এখন হচ্ছে ম্যাক্সিমাম ইমিগ্রেশন ক্যাটাগরিতে, অ্যাসাইলাম ছাড়া ম্যাক্সিমাম ইমিগ্রেশন ক্যাটাগরিতে, ইভেন সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনেও এটাকে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট বলে, আর অন্যান্য ইমিগ্রেশন রুলস গুলোতে বলে সুইটেবিলিটি, মানে আপনি সুইটেবল মানুষ কিনা। সো এটা হচ্ছে প্রাইমারি condition. It's a mandatory condition to consider the application. To consider before they consider the application, even if they consider the application, make a valid application. Validity of the application হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে, আপনি ফিটা দিয়ে, আপনি আইডি ডকুমেন্টটা দিয়ে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এই হচ্ছে আপনার ভ্যালিডিটি অফ দ্য অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে গেল। And then the first thing they will consider is your suitability. আপনি কি গুড ক্যারেক্টার মানুষ কিনা। এখন গুড ক্যারেক্টার তো এক একজনের জন্য এক মানে ইটস এ সাবজেক্টিভ ম্যাটার। কেউ একটা দোষ করলে আপনার দৃষ্টিতে সে হয়তো এই দোষের জন্য গুড ক্যারেক্টার না, কিন্তু আরেকজনের দৃষ্টিতে সে হয়তো গুড ক্যারেক্টার। তো এই কারণে ইমিগ্রেশন রুলস পার্টিকুলারলি কিছু ক্যাটাগরি দিয়ে দিছে। খালেদ ভাই একটু করতে চাই, আমাদের দর্শক আপনাকে, খালেদ ভাই হচ্ছেন আমাদের নিউলি ইলেক্টেড ডেপুটি স্পিকার অফ টাওয়ার হ্যামলেট, তো আমাদের দর্শকরা আপনাকে অভিনন্দন জানাচ্ছেন। Okay, thank you. I humbly accept the mandate of this borough, and particularly the members of the council. So I'm very happy to accept this position, and I hope, and please pray for me that I will be able to serve the residents of this borough, and so that I can carry out my duty as a deputy speaker. But thank you. I humbly accept your congratulations. And thank you. আমরাও আনন্দিত যে আমাদের বারা আপনার সার্ভিস দ্বারা উপকৃত হবে, ইনশাআল্লাহ আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। জি। সো সুইটেবিলিটি, তো সুইটেবিলিটিতে আসলে গুড ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি বলে দিছে। ভেরি কমন, যেগুলো আপনি নিজেই বুঝতে পারতেছেন। একজনের যদি সিগনিফিক্যান্ট টাইমের ইমপ্রিজনমেন্ট থাকে, ক্রিমিনাল কনভিকশন থাকে, তারপরে ধরেন ইমপ্রিজনমেন্টটা একটু বেশি থাকে, 1 বছরের বেশি থাকে, এই ধরনের কিছু ক্যাটাগরি এটা ইমিগ্রেশন রুলসে কিন্তু বলা আছে। কিন্তু আরো কিছু জিনিস যেগুলোতে নর্মালি মানে অনেকেই বুঝতে পারেন না, কিন্তু দেখা যায় যে অ্যাপ্লিকেশন করার পরে, রিফিউজ হওয়ার পরে রিয়েলাইজেশন আসে। এইগুলো থেকে আমরা সাবধান হইতে হবে। একজনের যদি একটা ক্রিমিনাল কনভিকশন থাকে, হি উড নো এন্ড শি উড নো দ্য ক্রিমিনাল কনভিকশন আছে, শি উড ডিক্লেয়ার ইট। ইমপ্রিজনমেন্ট যদি থাকে, শি ও হি উড ডিক্লেয়ার ইট। ওকে, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমরা আসলে কিছুটা হইলেও আমি বলবো যে অবহেলার কারণে হোক, অথবা ধরেন ইনোসেন্ট মিস্টেক বা ইনোসেন্ট ওমিশনের কারণে হোক, অনেক সময় দেখা যায় যে এগুলো মাথার মধ্যে আসে না যখন অ্যাপ্লিকেশন করা হয়, কিন্তু পরবর্তীতে এটা বড় আকারে কনসিকুয়েন্স চলে আসে। তো এই কারণে আমি যেটা মনে করতেছি যে
যে বিষয়গুলো আমি এখন বলবো এগুলো তারা নিয়ে আসে মিসরিপ্রেজেন্টেশনের ক্যাটাগরিতে। ধরেন কয়েকটা জিনিস, ধরেন আপনি হয়তো আগে এক নামে অ্যাপ্লিকেশন করছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, পরবর্তীতে আরেক নামে অ্যাপ্লিকেশন করছেন। ধরে অনেকেই মনে করে যে মনে হয় না এটা মনে রেকর্ডের মধ্যে নাই। এইটা কিন্তু যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে অথবা ফিঙ্গারপ্রিন্ট নাও থাকে, হোম অফিস রেকর্ড যদি খুঁজে পাওয়া যায় যে আপনি অন্য নামে অ্যাপ্লিকেশন করছেন, এখন এক নামে অ্যাপ্লিকেশন করতেন, তাহলে সুইটেবিলিটিতে আপনাকে আটকায় দেবে। আপনার যদি সুইটেবিলিটিতে আপনি যদি আটকে যান, তাহলে পরবর্তী যে রিকোয়ারমেন্ট এগুলো স্যাটিসফাই করলেও কোনো লাভ হবে না, আপনি আর ওই স্টেপে যাইতেই পারবেন না। আপনার প্রথমেই সুইটেবিলিটি রিকোয়ারমেন্টে আটকে যাওয়ার কারণে অ্যাপ্লিকেশনটা এখানেই রিফিউজ হয়ে যাবে। রিজেক্ট না রিফিউজ হয়ে যাবে। রিজেকশন হইতেছে ভ্যালিডিটির ব্যাপারে। যদি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হয় তাহলে হচ্ছে রিজেকশন, বা এটা দর্শকদের জানার দরকার নাই। রিফিউজাল রিজেকশন দর্শকদের জন্য সমানই, কিন্তু লয়ারদের জন্য রিজেকশন আর রিফিউজালটা একটু ডিফারেন্ট থাকবে। সো এটা হচ্ছে একটা সুইটেবিলিটির কারণ। আরেকটা হচ্ছে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন 5 বছর আগে, 10 বছর আগে, কিন্তু আপনি যখন নতুন অ্যাপ্লিকেশনটা করতেছেন ওইখানে আপনি হয়তো ভুলে গেছেন ওইটা, অথবা যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করছেন সে আপনাকে এই প্রশ্নটা হয়তো ভালো করে করে নাই। কিন্তু যেই আপনার অ্যাপ্লিকেশন করুক, আপনার লয়ার করুক, আপনার রিপ্রেজেন্টেটিভ করুক, আপনার এজেন্ট করুক, আপনার আত্মীয় স্বজন মা বাবা যেই করুক, অ্যাপ্লিকেশনের প্রত্যেক ইনফরমেশনের জন্য দায়ী কিন্তু আপনি। এই জিনিসটাতে আরেকটা জিনিস আমি সংযুক্ত করতে চাই, অনেকেই কিন্তু দেখা যায় যে একটা রিফিউজাল ছিল, প্রিভিয়াস একটা ভিজিট ভিসা রিফিউজাল ছিল, একটা আজকে থেকে 10 বছর আগে, 20 বছর আগে। কারণ এইখানে কিন্তু রিফিউজালের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন গুলো টাইম লিমিটের কথা বলা থাকে না, যে কোনো সময় রিফিউজ হয়েছেন কিনা। অনেকেই অজ্ঞাতবশত এগুলা হচ্ছে যে ইনফরমেশনটা হয়তো ভুলে যান, বা অনেকে হয়তো মনে করেন যে পুরনো হয়ে গেছে, এগুলা কি আছে হোম অফিসের কাছে, এগুলা উল্লেখ করেন না। তো দেখা যায় এই ক্ষেত্রে অনেকেই কিন্তু কনসিকুয়েন্স সাফার করেন। এটা কি মানে লিগেলি কি একজন মানুষ পারে যে পুরনো হয়ে যায় যদি একটা রিফিউজালের, আজকে 1996 এ আমার একটা ভিজিট ভিসা রিফিউজ হয়েছে, শুড আই মেনশন ইট? ওকে, এটা কিন্তু খুব ক্লেভারলি এবং নট নেসেসারিলি হোম অফিসের অফিসাররা অথবা ইভেন যে কোনো ট্রাইব্যুনাল অথবা অথরিটি, তারাও কিন্তু এক্সপেক্ট করে না যে আপনি অনেক আগে একটা অ্যাপ্লিকেশন করছেন এগুলো কিন্তু আপনি মনে রাখবেন। এটা আসলে লজিক্যালও না বা প্র্যাকটিক্যালও না, অনেক কিছু ভুলে যায়, আমরা নিজেরাই অনেক কিছু ভুলে যাই। সো এটা থেকে ওভারকাম হওয়ার জন্য একটা পদ্ধতি আছে, আমি এটা বলে দেবো, বাট এর আগে আমি আরেকটু বলে নেই যে ওই যে ওমিশন গুলোর কারণে কিভাবে রিফিউজাল হয়। তো আপনি একটা ইনফরমেশন, আপনার হয়তো এমন একটা ইনফরমেশন আগে দিচ্ছেন, পরবর্তীতে এসে এটা দিচ্ছেন না, অথবা ইনফরমেশন যেটা আপনি আগে দিচ্ছেন এটা এখন রং করে দিতেছেন, অথবা আপনার একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে এটা আপনি বলতেছেন না, অ্যাপ্লিকেশন করেছেন এটা আপনি বলতেছেন না, আপনার একটা কনভিকশন আছে এটা আপনি বলতেছেন না, আপনার একটা ফাইন আছে এটা আপনি বলতেছেন না, আপনি হয়তো একটা মেডিকেল পেমেন্ট দেওয়ার কথা আপনি ওইটা বলতেছেন না, আপনি ইন্টারভিউতে ডাকছে আপনাকে, আপনি যান নাই আনরিজনেবল রিজনে। এইগুলোই কিন্তু, এগুলো প্রত্যেকটা কিন্তু হইতেছে যে রিজন টু রিফিউজ অন দ্য গ্রাউন্ডস অফ সুইটেবিলিটি। আপনি ইন্টারভিউতে যান নাই, খুবই সূক্ষ্ম আপনি জিনিস হ্যাঁ কিন্তু। খুবই সূক্ষ্ম জিনিস, ইন্টারভিউতে যান নাই, ইন্টারভিউতে ডাকছে আপনি যান নাই, রিজনেবল এক্সকিউজ ছিল না, লফুল এক্সকিউজ ছিল না। আপনি মেডিকেলে আপনি এনএইচএস এর পেমেন্ট নিছেন, কিন্তু সরি চিকিৎসা নিছেন আপনি ট্রিটমেন্টের, কিন্তু আপনি পয়সা দেন নাই, তাদের রেকর্ডে রয়ে গেছে কিন্তু। তারপরে হইতেছে আপনি অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশনের কথা বলতেছেন না, আপনার ক্রিমিনাল কনভিকশন আছে এটা ডিক্লেয়ার করেন নাই, আপনি এমন একটা ডকুমেন্ট দিছেন যে ডকুমেন্টটা ফলস, অথবা তারা ইনভেস্টিগেশন করে পাইছে ফলস, আপনি এমন একটা ইনফরমেশন দিছেন, ইনফরমেশনটা তারা ইনভেস্টিগেশন করে পাইছে ফলস, অথবা আপনাকে জিজ্ঞেস করছে আপনি নিজে স্বীকার করছেন আপনি ফলস। এটা দুইভাবে ফলস হয়, একটা তারা ইনভেস্টিগেশন করে পাইছে, অথবা আপনাকে ইন্টারভিউ করছে, আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনি নিজেই বলছেন এটা ফলস। এইগুলো প্রত্যেক জিনিস প্লাস বড় 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 দাগের যে মানে নেগেটিভ অ্যাসপেক্ট যেগুলো ক্রিমিনাল কনভিকশন, তারপরে হইতেছে ফাইন, ইমপ্রিজনমেন্ট, দিস কাইন্ড অফ থিংস। আপনি একটু আগে যে কথাটা বললেন যে ক্রিমিনাল কনভিকশন বা ক্রিমিনাল রেকর্ড, যেটা আমরা অনেক দর্শকরা শুনতেছেন, অনেকেই দেখি যে ওনাদের প্রিভিয়াস কনভিকশন ছিল, এটা কমিউনিটি অর্ডার থাকুক বা যাই থাকুক। তো দেখা যায় যে অনেকে চিন্তা করে এটার জন্য কি আলটিমেটলি আমার ইনডিফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন কি সাকসেসফুল হবে না বা অ্যাকসেপ্ট হবে না। তো এটা নিয়ে অনেকে সংশয়ে থাকেন। তো
তো এটার কি কোনো মাত্রা আছে যে এইটা যদি হয় আপনার এটা করতে পারবেন না? সুইটেবিলিটিতে আমি যতটুকু দেখছি যে 4 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট যদি হয় তাহলে কিন্তু ইনডেফিনিটের জন্য পাওয়া আর সম্ভব না, তখন হয়তো আপনি ওই ক্যাটাগরিতেই থাকতে হবে। বাট এগেইন মানে নট নেসেসারিলি, এগুলো কিন্তু ডিসক্রিপশন অফ দ্য হোম অফিস। তো আপনার ডিপেন্ড করতেছে যে আপনি কি জন্য ইনডেফিনিট লিভ টু রিমেইন, সরি আপনার ইমপ্রিজনমেন্টটা হয়েছে কোন ধরনের ক্রাইমের কারণে। ক্রাইম দুই ধরনের, একটা ডিসঅনেস্টি আর একটা হইতেছে আপনার অন্য ধরনের এই নন ডিসঅনেস্টি ক্যাটাগরিতে আছে। নন ডিসঅনেস্টির ক্যাটাগরিতে মধ্যে ধরেন আপনি জিবিএইচ আছে, হয়তো এটা কিন্তু কন্ডিসিভ পাবলিক গুড, মানে এই সেফটির জন্য আপনি আসলে হার্মফুল। তারপরে হইতেছে ধরেন আপনার সেক্সুয়াল অফেন্স যেগুলো আছে, তারপরে ধরেন আপনার অ্যাসল্ট যেগুলো আছে, অ্যাসল্টের মধ্যে অ্যাকচুয়াল বডিলি হার্ম, এবিএইচ, জিবিএইচটা একটু মারাত্মক। এগুলো ডিপেন্ড করতেছে সেন্টেন্সের উপরে, অথবা যদি দেখা যায় যে প্রবেশন অফিসারের অথবা জাজের কমেন্ট গুলো আপনার ইন টার্মস অফ আপনার সেন্টেন্সের উপরে বা আপনার ক্যারেক্টারের উপরে যদি সিভিয়ার পানিশমেন্ট হয়, তখন আপনার প্রবেশন অফিসারের অথবা জাজের কমেন্ট অথবা রিহ্যাবিলিটেশন যেখানে হয়েছে ওই অথরিটির কমেন্ট গুলোকেও কিন্তু কনসিডারেশনে নেওয়া হয়। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে সিভিয়ার ক্রিমিনাল কনভিকশন will be a point of suitability in terms of towards your indefinite leave to remain application. এটা ডিসক্রিশনারি হোম বাট অফিস। अगेन যদি দেখা যায় যে আপনি কিন্তু ডিসক্লোজ করতে হবে, ডিসক্লোজ করে আপনার এক্সটিনিউটিং সার্কামস্ট্যান্স, আপনার যে জাজের পজিটিভ কমেন্ট গুলো, আপনার প্রবেশন অফিসারের পজিটিভ কমেন্ট গুলো, আপনার নিজের সিচুয়েশন গুলো এক্সপ্লেইন করে দিতে হবে। হোম অফিস হচ্ছে এমন একটা জায়গা, এটা ইয়েস তারা যদি ইচ্ছা করে তাহলে এই রিকোয়ারমেন্টটাকে ইগনোর করে আপনাকে দিয়ে দিতে পারে। যেমন মনে করেন অ্যাসাইলামে কিন্তু কোনো সুইটেবিলিটি ক্যাটাগরি নাই। আপনার ধরেন 10টা এলিমেন্ট অফ এভিডেন্স আপনি দিয়েছেন অ্যাসাইলামে, 10টার মধ্যে 9টাকে তারা ফলস পাইছে, কিন্তু একটা পাইছে তারা যে এটা আপনার জীবনের জন্য হার্মফুল যদি আপনি আপনার দেশে ফিরে যান। That itself one evidence is enough for you to get at refugee status or protection in this country. So suitability for other categories are subject to those requirements. আমি যেগুলো বললাম, omission, misrepresentation, false document, criminal conviction, fine, interviewতে না যাওয়া, non-compliance, these kind of things. এই জায়গায় আপনার একটা কোয়েশ্চেন আছে, ন্যাচারালাইজেশন আবেদনের সাথে কি কি কাগজপত্র স্ক্যান করে দিতে হয়, তো আপনি যদি পরে এটার আনসার দেন। আর আমি এইখানে আরেকটা জিনিস বলতে চাই, আপনি সিরিয়াস ক্রাইম গুলোর কথা যেগুলো বলতেছেন, এবিএইচ, জিবিএইচ, এবিএইচ আমরা ধরি একটা পর্যায়ে হচ্ছে অ্যাকচুয়াল বডিলি হার্ম, সো একটা ডিপও হইতে পারে। আমি আপনাকে যেটা বলতে চাই, আমরা দেখি ছোট ছোট জিনিসগুলা আমাদের সাধারণত নতুন ইমিগ্রেন্ট যারা ওয়েস্টার কার্ড নিয়ে যারা হচ্ছে যে ইয়ে করে, আমি এটা সম্পর্কে একটু বলি, এইগুলা বুঝতে পারতেছি। এটা তো ওয়েস্টার কার্ড মানে হচ্ছে কি ওই যে ওই টিকেট ছাড়া ট্রাভেলিং, এগুলোতে যদি যখন ট্রেনের মধ্যে ইন্সপেক্টররা যখন মানে একজনকে এই বিষয়ে প্রশ্ন করে, পরবর্তীতে ফাইন করে অন দ্য স্পট, এগুলো সমস্যা নাই। এটা এই ফাইনগুলো কিন্তু রেকর্ডেড না। আমি ক্রিমিনাল লয়ার না, এখানে তো হি ওয়াজ নট কনভিক্টেড। সো ইফ ইউ ওয়াজ আস্কড, যদি প্রশ্ন করে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে তোমাকে কি কোনো ট্রাভেলিং এর জন্য ইন্সপেক্টর ফাইন করছে কিনা, তখন তো ইয়েস দেবে। এটা যদি বলা হয় যে হ্যাভ ইউ বিন ডু ইউ হ্যাভ এ ক্রিমিনাল কনভিকশন, এটা তো ক্রিমিনাল কনভিকশন না। কনভিকশনটা হচ্ছে ইউ উইল বি সামন্ড বাই দ্য কোর্ট to present yourself to appear in the court, and either the court found you guilty, or you yourself declared that you are guilty, and then you will be fined or you will be sentenced by the court, and this is called conviction. Conviction হচ্ছে এই পার্কিং টিকেট আপনি পাইলেন, এটা কনভিকশন না। তারপরে হইতেছে আপনার ট্রেনে আপনাকে ফাইন করছে, এটা কনভিকশন না। বাট ফাইনটা না করে যদি কোর্টে চলে যায়, দিস ইজ এ কনভিকশন। বাট अगेन ক্রিমিনাল লয়াররা কনফার্ম করবে। বাট কিছু কিছু কনভিকশন, দিস ইজ ওয়ান অফ দেম, ইজ প্রবাবলি, I don't want to quote on that, but I've seen previously and I've spoken to some criminal lawyers, they also confirm that this is not recordable offense. So what it means, আমি কোনো কিছু মানে সবার জন্য ডিসক্লেইমার দেয়া আছে। তারপরে আমি বলতেছি, this kind of
crimes or this kind of convictions are not recorded. So this will probably will not be found in the PNC, which is Police National Computer, which is the main database of the criminal records, or currently is called DBS. So DBS এটার একটা পলিসি রিজন আছে, পলিসি রিজন আছে। এই ধরনের ক্রাইম গুলো যদি, এই ধরনের কনভিকশন গুলো সবকিছু যদি রেকর্ড করা হয় বা রেকর্ডের আওতায় নিয়ে যাওয়া হয় ক্রিমিনাল রেকর্ড হিসাবে, তখন দেখা যায় যে ক্রাইম রেট এত বেশি বাড়ে, বা এটা আসলে গভর্নমেন্টের জন্য অথবা সমাজের জন্য মানে অ্যালার্মিং হয়ে যায়। সো এটা হয়তো একটা পলিসি রিজন। যারা সমাজের বা দেশের পলিটিক্যাল দায়িত্বে আছেন বা ডিসিশন মেকিং এর দায়িত্বে আছেন, তারাই হয়তো চিন্তা করেন যে এই পেটি ক্রাইম গুলোকে রেকর্ডের আয়তায় না নেওয়াই ভালো। যার কারণে হয়তো আপনি যদি মানে দেখা যায় যে এটা হয়তো ক্রিমিনাল কনভিকশনের যে রেকর্ড সেন্টার, যে নার্ভ সেন্টার, যেটা পুলিশ ন্যাশনাল কম্পিউটার, ওইটাতে হয়তো রেকর্ডেড না থাকার কারণে হয়তো আপনি বেঁচে যেতে পারেন। বাট দ্য কোয়েশ্চন হইতেছে, আই ক্যান নট অ্যাডভাইস ইউ দ্য নট টু ডিসক্লোজ ইট, because if you have been convicted by a court, if you have been fined by a court after being summoned to appear in the court for an offense you committed, yeah, this is a criminal conviction, whether it is recorded or non-recorded. So suitability grounded, let me tell you, I've seen people have committed this kind of small petty crimes, yeah, and it sometimes innocently it happens as well. I'm not going to say that it doesn't happen. Innocently sometimes happens. You don't touch or you missed a touch, because the other day I was trying to touch the Whitechapel station with a different card, and then I was for some reason it didn't work anyway. So sometimes mistakes happen, and then mistakenly the officer doesn't believe you, or they don't believe you, they take you to the court, and then you will be convicted because it's a strict liability offense. It's like TV license. If you don't have it, the inspector will come and fine you or take you to the court. You don't have actually a defense. You do not have these are kind of like a strict liability offense. So most of the time the officers or the police officers or the inspectors version of the story will be believed by the court, so you'll be convicted anyway. So if this is not in the criminal record center, then of course it's not recorded, so nobody can find it. Probably it's going to be in that, it's going to stay in that particular magistrate court. But the problem with this, as a lawyer, I cannot advise you not to disclose it. That's the problem. And the secondly হইতেছে, but এগুলোর জন্য আপনি যদি ইভেন ঠিকও দেন, ইয়েসও দেন, এগুলোর জন্য আপনার indefinite leave to remain এর, you have probably been fined £100 or £150, এগুলোর জন্য কাউকে কিন্তু indefinite leave to remain কে রিজেক্ট করা হবে না। এটা হচ্ছে একটা। বাট আপনি ডিসক্লোজ যদি না করেন আর পরবর্তীতে যদি তারা পায় যে এটা আপনি ডিসক্লোজ করেন না ইচ্ছা করে, দ্যাট ইটসেলফ উড বি এ রিজন নট টু গ্রান্ট ইউ ইনডেফিনিট লিভ টু রিমেইন। এটা হচ্ছে সুইটেবিলিটি। সুইটেবিলিটির সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের টপিক হিসাবে আমরা আলোচনা করা উচিত। বড় বড় যে ক্রাইমগুলো, বড় বড় নেগেটিভ ইস্যু যেগুলো, এগুলো তো সবাই জানেন। ছোটখাটো যেগুলো একটু আগে বললাম, মিসরিপ্রেজেন্টেশন, আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনি বুঝতে পারতেছেন না, আপনি ডিসক্লোজ করেন নাই, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, ধরেন যদি প্রশ্ন করে যে 10 ইয়ার্স এর মধ্যে আপনার কোনো রিফিউজাল আছে কিনা, তাহলে তো আপনি গত 10 ইয়ার্স এর মধ্যে যেগুলো এগুলো দিবেন। কিন্তু যদি বলে হ্যাভ ইউ এভার বিন রিফিউজড, তাহলে আপনার সারা জীবনের কথা বলতেছে। এখন আপনি বলতে পারবেন না, ও আমি মনে করছি 10 ইয়ার্স, এটা ক্যান নট বি এ গুড এক্সকিউজ। বাট একটা জিনিস আপনি যদি ভুলে যান, আপনি ইয়েস নো দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার এক্সট্রা ইনফরমেশন যে জায়গা আছে ওইখানে আপনি কিন্তু বলে দিতে পারেন যে I cannot remember, as far as I can remember, that I was not refused, but I may have been refused 10 years before. Because I don't have any information about it, I have not declared it, but I think I was refused 10 years before. That itself would would give a good impression that you are not hiding anything. Do you understand? Yeah. আমরা আমাদের নেক্সট পার্টে যাইতে হবে। দর্শক, আমরা খালেদ ভাইয়ের কাছে যেটা শুনলাম যে আপনি অ্যাপ্লিকেশন করে, যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইনডিফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে তো অবশ্যই আপনি আপনার ইমিগ্রেশন হিস্ট্রি, আপনার যে কোনো ধরনের রিফিউজাল
সবকিছু আপনি ডিসক্লোজ করতে হবে, যেগুলা করার জন্য আপনার অ্যাপ্লিকেশনের ডিমান্ড থাকে, অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন থাকে, হোম অফিসের রিকোয়ারমেন্ট থাকে। আপনার যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, আপনি যদি কোনো কারণে কনভিক্টেড হয়ে থাকেন, ভয় পাওয়ার নাই, আপনি যদি ডিসক্লোজ না করেন, এগুলা কিন্তু রেকর্ডে আছে। সো আপনি এগুলা উল্লেখ না করার কারণে আপনি কনসিকুয়েন্স সাফার করতে পারেন। তো আমি আশা করি খালেদ ভাইয়ের পরামর্শ কাজে আসবে আপনাদের। আমি খালেদ ভাইয়ের কাছে নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে আসতে চাই, যেটা হচ্ছে যে সুইটেবিলিটি গ্রাউন্ড যদি পার হওয়ার পরে আমাদের যেটা থাকে, বিশেষ করে স্কিল ওয়ার্কারদের জন্য আজকের যে টপিকের উপরে আমরা ছিলাম, যে কন্টিনিউইং রেসিডেন্সি। সো 5 ইয়ার্স কন্টিনিউইং রেসিডেন্সি যেটা প্রুভ করতে হয়, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই। 5 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সের মধ্যে কন্টিনিউয়াস রেসিডেন্সের একটা ডেফিনেশন আছে। ওই ডেফিনেশনে বলতেছে যদি আপনি এই দেশ থেকে যদি আপনি 6 মান্থসের অধিক যদি আপনি দেশের বাইরে থাকেন একসাথে, তাহলে কিন্তু আপনার কন্টিনিউয়াস রেসিডেন্সটা ব্রোকেন হয়। এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে কন্টিনিউয়াস রেসিডেন্স এর একটা মিসকনসেপশন আছে, তো আপনি এটা ভেঙে দিতে পারবেন খালেদ ভাই। আমি আপনার কাছে উল্লেখ করতে চাই, প্রিভিয়াসলি 2020 এর আগে যেটা টায়ার 2 ছিল, ওইখানে কিন্তু হচ্ছে যে 6 মান্থ যেটা আপনি 180 ডেজ যেটা বলতেছেন, ওটা শুধু লাস্ট ইয়ারের শুধু এটা ইয়ে করা হয়তো। এখন কিন্তু এটা চেঞ্জ করে এভরি ইয়ার কাউন্ট করা হবে। এই 5 ইয়ার্স এর জন্য রুলটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে এটা দেখছি, শুনছি আমরা। তো আপনার কাছ থেকে আমি ক্লিয়ার হওয়ার জন্য না, এটা হইতেছে যে ইমিগ্রেশন রুলস এর মধ্যে একটা জায়গায় আছে কন্টিনিউয়াস রেসিডেন্স, কিন্তু মানে 10 ইয়ার্স ক্যাটাগরি একটা আছে, আর বাকি সব ক্যাটাগরি গুলো হইতেছে 5 ইয়ার্স। একজন মানুষ যদি লফুলি 10 ইয়ার্স থাকে, অথবা প্যারেন্ট হিসেবে 10 ইয়ার্স থাকে, অথবা এই পার্টনার হিসেবে 10 ইয়ার্স থাকে, ওখানে যে কন্টিনিউয়াস রেসিডেন্স যেগুলো বলা আছে, এগুলো হইতেছে যে আপনি একসাথে যদি 6 মান্থ যদি থাকেন, তা বাইরে যদি থাকেন, তাহলে কিন্তু আপনার কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে। বর্তমানে যে পজিশন, এটা হচ্ছে যে এভরি ইয়ারে 6 মান্থসের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না। এটা কিন্তু আবার ইউ সেটেলমেন্ট স্কিমেও কিন্তু সেম রিকোয়ারমেন্ট। ইউ সেটেলমেন্ট স্কিমেও বলছে যে প্রত্যেকটা বছরের মধ্যে আপনি যদি 6 মান্থ যদি বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনার কন্টিনিউটিটা ব্রেক হয়ে যাবে। বাট আমার ধারণা, অথবা নর্মাল ক্ষেত্রে 99% অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যারা স্কিল ওয়ার্কার আছে, এরা তো 6 মান্থসে বাইরে থাকার তো প্রশ্নই ওঠে না। আদারওয়াইজ তো তার জবই থাকবে না, সে তো বিজনেসও কন্টিনিউ করতে পারবে না। সে বাইরে গিয়ে কিভাবে তার স্পন্সর লাইসেন্সের আন্ডারে সে ইনডেফিনিটলি সেন্স মেক করে না। ইট ডাজন্ট মেক সেন্স। এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস গুলোর ক্ষেত্রে, হ্যাঁ, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সের ইভেন 6 মান্থসের বেশিও কিন্তু আপনি থাকতে পারবেন অন ডিমান্ড। হ্যাঁ, যদি আপনি দেখা যায় যে আপনি এই কাজের আন্ডারে, এই কাজের জন্যই আপনি গেছেন, এই কাজ করার জন্যই কোম্পানির পক্ষ থেকে আপনি গেছেন, অথবা আপনার মেডিকেল রিজন আছে। তো মেডিকেল রিজনের, সিরিয়াস মেডিকেল রিজনের কারণে আপনি হয়তো ট্রিটমেন্টে ছিলেন, এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে কিন্তু আপনার কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে। বাট এটা থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমি বিফোর আই ফিনিশ দিস, I want to touch upon suitability একটা পার্ট আমি মানে বাদ দিয়ে দিছি, ওইটা আমি টাচ করব। সো তারপরে হইতেছে যে আপনি ওই ধরনের ক্যাটাগরির মধ্যে 5 ইয়ার্স থাকতে হবে। ক্যাটাগরিগুলোর মধ্যে হইতেছে স্কিলড ওয়ার্কার, গ্লোবাল ট্যালেন্ট, ইনোভেটর ভিসা, অথবা মিনিস্টার অফ রিলিজিয়ন, স্পোর্টস পারসন, টিয়ার 2 ওয়ার্ক রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে, পয়েন্ট বেস সিস্টেম যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোতে যে কোনো ক্যাটাগরিতে একসাথে 5 ইয়ার্স, অথবা সব ক্যাটাগরি মিলে কোনোটায় 6 মাস, কোনোটায় 10 মাস, কোনোটায় 2 বছর, কোনোটায় 3 বছর, এইভাবে করেও 5 ইয়ার্স, অথবা যে এই দুইটা মিলে 5 ইয়ার্স, এগুলো হইতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবেন 5 ইয়ার্স এর পরে, তখন যে স্পন্সরের আন্ডারে, তার তো স্পন্সর লাইসেন্স থাকতে হবে, প্লাস সে কিন্তু কনফার্ম করতে হবে ইউ আর নিডেড ফর দ্যাট জব ইন দ্য ফিউচার, ফরসিয়েবল ফিউচার। তাহলেই কিন্তু আপনার এই যে কন্টিনিউটি প্লাস আপনি এখন পর্যন্ত দরকার এই কাজের জন্য, এটা হচ্ছে 5 ইয়ার্স ক্যাটাগরিতে আপনি ইনডেফিনিটলি রিমেইনের 5 ইয়ার্স আমি কন্টিনিউ করলাম একজন এমপ্লয়ারের আন্ডারে, দ্যাটস নট এনাফ, বাট একটা কনফার্মেশন লাগবে যে আপনি এখনো দরকার ওই কোম্পানির। ইনডেফিনিট পাওয়ার আগ পর্যন্ত আপনার এটা লাগবেই যে ওই কোম্পানির জন্য আপনি আপনার এই জবে আপনি এখনো দরকার। এক্ষেত্রে কোম্পানির স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে মানে স্পন্সর লাইসেন্স তো ইনটেক্ট থাকতেই হবে। যে কোম্পানিতে আপনি এমপ্লয়েড থাকা অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, ওই কোম্পানিতে তার স্পন্সর লাইসেন্স থাকতে হবে, আদারওয়াইজ তো অ্যাপ্লিকেশন করা যাবে না।
আর সেকেন্ডলি হইতেছে যে ইউ উইল হ্যাভ টু বি নিডেড। ইনডেফিনিট লিভ টু রিমেইন, ধরেন আরেকটা সিনারিও আমি বলি, যে হয়তো আপনি কোনো এই ইয়েতে আছেন, এই 5 ইয়ার্স ক্যাটাগরিতে আপনি আসলে আপনার হয়তো ঠিকমতো স্যালারি দেওয়া হয় নাই, অথবা আপনার দেখা যাইতেছে যে আপনার 5 ইয়ার্স এর মধ্যে আপনার অনেক ইয়ে হয়ে ওটাতে গেছে, আসতেছি আমরা, গ্যাপ বাট হয়ে গেছে। হচ্ছে যে তখন কিন্তু আপনি 10 ইয়ার্সে যেতে পারবেন। 10 ইয়ার্সে গিয়ে টোটাল 10 ইয়ার্স ক্যাটাগরিতে গিয়ে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন। এটাতে আবার এক্সটেন্ড করা যায় না? 1 ইয়ার যদি একজন এমপ্লয়ি হচ্ছে যে সে তার স্পন্সরশিপ জবটাকে কন্টিনিউ করে, তাহলে হচ্ছে যে সে 10 ইয়ার্স ক্যাটাগরিতে যাওয়ার পরে সে নতুন করে আবার না 5 ইয়ার্সে যদি সে ইনডেফিনিট লিভ টু রিমেইন না পায়, অথবা দেখা যায় যে আসলে 5 ইয়ার্সে সে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবে না, সো হি ক্যান স্টার্ট অল ওভার अगेन, দ্যাটস নট আ প্রবলেম। অথবা সে গত 3 বছরের আছে সবকিছু, আরো 2 বছর যদি সে স্পন্সরশিপ এর আন্ডারে একজন লাইসেন্সধারীর আন্ডারে, কোম্পানির আন্ডারে সে যদি করে, তাহলে এই 5 ইয়ার্স এর রেকর্ড দিয়েও কিন্তু সে ইনডেফিনিট লিভ টু রিমেইন করতে পারবে। ইটস মেইনলি মিনিমাম 5 ইয়ার্স। সো স্টার্টিং কোন জায়গা থেকে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি জাস্ট এই সুইটেবিলিটির যেটা ফলস ডকুমেন্টের উপরে একটা কথা বলে আমি শেষ করতেছি। ফলস ডকুমেন্টে অনেকেই বলে থাকেন যে প্রতিষ্ঠান থেকে একটা ফলস ডকুমেন্ট দিলাম। ফলস ডকুমেন্ট কিন্তু স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে, এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যেগুলো দেখা যাইতে যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, তারপরে আপনার এডুকেশনাল সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যে কোনো ধরনের সার্টিফিকেট, অথবা যে কোনো ইভেন পাসপোর্ট, ইভেন ম্যারেজ সার্টিফিকেট, ইভেন আপনি ধরেন একটি হয়তো টেনেন্সি এগ্রিমেন্ট এই পয়েন্ট বেস সিস্টেমের জন্য দরকার নাই। তো একজন ইচ্ছা করে 2 নম্বরই ডকুমেন্ট একটা দিয়ে দিচ্ছে, এটা দরকার নাই, কিন্তু এই যে বেশি ইয়ে এই স্মার্টনেস দেখাইতে গিয়ে এটা দিছে, এটা পরবর্তীতে তারা ফাইন্ড আউট করছে যে এটা কিন্তু ফলস। অথবা হোম ইন্সপেকশন রিপোর্ট, ধরেন স্কিলড ওয়ার্কারদের জন্য ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন গুলোর জন্য হোম ইন্সপেকশনের রিপোর্ট গুলোর দরকার নাই, আপনার টেনেন্সি এগ্রিমেন্টের দরকার নাই, আপনার সার্টেন লেভেল অফ ফান্ডস থাকলে হবে, অথবা স্পন্সর যদি সার্টিফাই করে দেওয়া হবে, কিন্তু আপনি ইচ্ছা করে এক্সট্রা দিছেন, অথবা কিন্তু এটা আরো fake। নিজেকে মানে স্মার্ট করার জন্য হয়তো একটা ফটোগ্রাফ দিছেন, এটা এডিটেড একটা ফটোগ্রাফ দিয়ে দিছেন বুঝানোর জন্য যে আপনি এখানে কাজ করছেন, শেফ হিসাবে কাজ করছেন, টেইলর হিসাবে কাজ করছেন, অথবা বিল্ডার হিসাবে কাজ করছেন, কেয়ারার হিসাবে কাজ করছেন। পরবর্তীতে দেখা যায় যে এটা আপনার এডিটেড, আপনি আসলে দিস ইটসেলফ ইজ এ ফলস ডকুমেন্ট। সো এই ফলস ডকুমেন্টের জন্য আপনার আননেসেসারি ডকুমেন্ট দেওয়ার কারণে, ফলস ডকুমেন্টের এলিগেশনের কারণে সুইটেবিলিটিতে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হবে। হ্যাঁ, এটা যদি ইনোসেন্ট মিস্টেক হয়, অথবা আপনি যদি প্রমাণ করতে পারেন হোম অফিসের ইনভেস্টিগেশনটা রেশনাল ছিল না, লজিক্যাল ছিল না, রিজনেবল ছিল না, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট অপরচুনিটি দেওয়া হয় নাই ডিফেন্স দেওয়ার জন্য, আনসার দেওয়ার জন্য, ক্লারিফিকেশন দেওয়ার জন্য, লিগ্যাল চ্যালেঞ্জ আপনি করতে পারেন। আর আরেকজন করছে আমি জানি না কিছু, এগুলো দোষ দিয়ে হবে না। আপনার অ্যাপ্লিকেশন আপনারই দায়িত্ব, আপনার কিউসি করুক, কেসি করুক, আর নর্মাল সলিসিটার করুক, আর নর্মাল ব্যারিস্টার করুক, আর আপনি নিজে করুন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার করুক, ইট ডাজন্ট ম্যাটার। সো এটা হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট। অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যদি আমরা মনে করি যে একটা ফলস ডকুমেন্ট চলে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে বেস্ট অপশন ইজ উইথড্র দ্য অ্যাপ্লিকেশন and then submit it again instead of you admitting I've sent a false document. কারণ false document একবার স্বীকার করার পরে আপনার হয়তো mistakenly একটা ডকুমেন্ট চলে গেছে, হয়তো এটা ডকুমেন্টস খারাপ ডকুমেন্টস বা নেগেটিভ একটা ডকুমেন্টস, it's better to withdraw it and submit the application again. It's better, otherwise you will be questioned. In terms of 5 years, I've said that 5 years ক্যাটাগরিতে আপনি 5 years যে কোনো ক্যাটাগরিতে থাকলে, পার্টিকুলার ক্যাটাগরিতে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য এলিজিবল হবেন। এবং আর কোনো প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে কন্টিনিউ রেসিডেন্সির সাথে যে আপনার কাছে সংক্ষেপে আমি উত্তর আশা করব যে স্যালারির বিষয়টা, যে 5 ইয়ার্স পরে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য স্যালারির বিষয়টা দেখা গেছে যে কি হতে পারে। এখন পর্যন্ত আমরা যেহেতু এই ক্যাটাগরি বাস্ট করছে এই মুহূর্তে, তো অনেকেই দেখা যাচ্ছে ইউকে আমরা জানি যে এখন ভ্যাকেন্সির অবস্থা, আসলে ভ্যাকেন্সি নাই, বাট পিপল গট এমপ্লয়েড। এখন এদের জন্য আমি বলি স্ট্রিক্টলি রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনি যদি যে ক্যাটাগরিতে আছেন ওই ক্যাটাগরিতে যতক্ষণ ছিলেন ততদিন যে স্যালারি রিকোয়ারমেন্ট ছিল ওইটা আপনার স্যাটিসফাই হয়েছে কিনা, এটা কিন্তু প্রাইমারিলি তারা দেখবে। অনেক সময় হয়তো ইগনোর করতে পারে, হয়তো দেখা যেতে পারে যে তারা লাস্ট P60টা দেখেই আপনাকে দিয়ে দিতেছে, কিন্তু হোম অফিস কিন্তু এই 5 বছরেরই P60 চাইতে পারে। এই ক্ষেত্রে কি হোম অফিসের ডিসক্রিপশন নাই যে আপনি
যদি আমরা হোম অফিস দেখেন হচ্ছে যে আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে ভ্যাকেন্সি বের হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে মানুষকে এমপ্লয় করতে পারতেছে না, এমপ্লয়ার আছে এনাফ কাজ দিতে পারতেছে না। তো এই ক্ষেত্রে এই কি ক্ষেত্রে হোম অফিসের ডিসক্রিপশন আছে, বাট হোম অফিসের ডিসক্রিপশনটা ডিপেন্ড করতেছে আপনার সার্কামস্টেন্সের উপরে। এখন যদি দেখা যায় যে আপনি পে স্লিপ ঠিকই পাইছেন, ওকে, আপনার কাছ থেকে ট্যাক্সও নেওয়া হয়েছে, কিন্তু এমপ্লয়ার ঠিক মতো ওই ট্যাক্সগুলো দেয় না, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে তো আপনার ফল্ট না, আপনার এমপ্লয়ার আপনাকে টুক অ্যাডভান্টেজ করছে, অথবা বাস্তবতার এমপ্লয়ারের নিজস্ব দুর্বলতার কারণে হয়তো সে জব অ্যাভেলেবল ছিল না। কিন্তু প্রবলেমটা হইতেছে এটা মানে তখনই মানে এটা প্রমাণ হবে বা ডেমনস্ট্রেট করতে হবে যখন তারা চাইবে। অনেকে হয়তো নাও চাইতে পারে, লাস্ট ইয়ারের P60 দেখেই কিন্তু আপনার লাস্ট ইয়ারের পে স্লিপ দেখেই হয়তো মনে করবে যে না আপনার এই ডকুমেন্টসটা ঠিক আছে, আপনার স্যালারি লেভেলটা ঠিক আছে। এখন স্যালারি লেভেলটা ঠিক আছে এর মানে আমি বলতেছি না যে শুধু লাস্ট ইয়ারটা ঠিক করবেন অথবা ঠিক রাখবেন, প্রত্যেক বছরই কিন্তু আপনার স্যালারি লেভেলটা ঠিক রাখতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা তো এমপ্লয়ের উপর ডিপেন্ড করতেছে না, এটা অনেক সময় দেখা যায় যে এমপ্লয়ারের উপর ডিপেন্ড করতেছে, অথবা এমপ্লয়ি হয়তো অসুস্থ ছিল, সে কাজ করে না, কিভাবে বেতন পাবে, অথবা এমপ্লয়ার আসলে এফোর্ড করতে পারতেছে না, কিন্তু কমিটমেন্ট হচ্ছে সে 30,000 দেবে, 26,000 দেবে। তো এই যে কিছু গ্যাপ যদি থাকে, এগুলোর জন্য আসলে আইদার ইউ নিড টু টেক অ্যান এক্সটেনশন স্ট্রিক্টলি স্পিকিং, or home office might just be kind and allow you an extension? এক্সটেনশন। আর ইনডেফিনিট লিভ টু রিমেইন না পাইলে কিন্তু হোম অফিসেরও কিন্তু একটা পলিসি আছে, দে শুড কনসিডার ওয়েদার ইউ শুড বি eligible or you should be granted extension as well. ওকে, ধন্যবাদ খালেদ ভাই, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম। আমরা আমাদের প্রোগ্রামের আজকে একেবারে শেষের দিকে আমি ওই যে দর্শকের কোয়েশ্চেনটা সংক্ষেপে একটা আনসার চাইবো, ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টটা ম্যান্ডেটরি? ন্যাচারালাইজেশনের জন্য আসলে দুই ধরনের ক্যাটাগরির মানুষ, তিন ধরনের ক্যাটাগরির মানুষ ন্যাচারালাইজেশন করে। একটা হচ্ছে যে অ্যাডাল্টের জন্য যারা ম্যারেজ করে, ব্রিটিশ সিটিজেনকে ম্যারেজ, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে ম্যারেজ সহ ম্যারেজ বাট ইনডেফিনিট লিভ টু রিমেইন হোল্ডারকে ম্যারেজ করছেন, প্লাস অন্যান্য ক্যাটাগরি এই রেফিউজি স্ট্যাটাসে 5 ইয়ার্স হয়েছে, অথবা ধরেন আপনি ওয়ার্ক পারমিট, অথবা অন্যান্য সব ক্যাটাগরিতে আর কি। তো যারা ব্রিটিশ সিটিজেনকে ম্যারেজ করে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন, তাদের জন্য হচ্ছে 3 ইয়ার্স, আর বাকি সবার জন্য হচ্ছে মিনিমাম 5 ইয়ার্স, আর ইনডেফিনিটের পরে আরো 1 বছর, তার মানে টোটাল 6 ইয়ার্স। 5 ইয়ার্সের তো ইনডেফিনিটই পাইতে লাগছে, আর পরে আর 1 বছর। বাট ব্রিটিশ সিটিজেনের যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ হন, তাহলে কিন্তু তারা টোটাল 3 ইয়ার্স এর পরেই কিন্তু তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়ে যাবেন, সরি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইতেই তো 5 বছর লাগবে, অর্থাৎ 3 ইয়ার্স এর ওই ক্যাটাগরিটা আসলে মেক সেন্স করে না। ডকুমেন্টস যদি ম্যারেজের ক্যাটাগরিতে হয়, তাহলে হাজব্যান্ড ওয়াইফের পাসপোর্ট তো মাস্ট লাগবে, ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে, আর বাকি রিকোয়ারমেন্ট প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য সমান। সেটা হচ্ছে যে আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য যদি আপনি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে থাকেন, তাহলে আর সিটিজেনশিপে লাগবে না, বাট 2013 এর পরের অ্যাপ্লিকেশন গুলোতে আপনি স্যাটিসফাই করতে হবে। একজন ইনডেফিনিট পাইছে 2007-এ, ওইখানে লাইফ ইন দ্য ইউকে ধরেন 2009-এ ওইখানে লাইফ ইন দ্য ইউকে দিছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিছে, ওইটা আবার এই সিটিজেনশিপের জন্য কাজে লাগবে না। 2013-এর 28 অক্টোবরের পরে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন, এবং ওইখানে লাইফ ইন দ্য ইউকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করে ইনডেফিনিট পাইছেন, তখন ওইটাকে আপনি কাজে লাগাইতে পারবেন, নতুন করে আর কিছু দেওয়া লাগবে না। ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করছেন, ওইটাকে আপনি সিটিজেনশিপের জন্য কাজে লাগাতে পারবেন। এখন ডকুমেন্টস এর মধ্যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট সার্টিফিকেট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আর গত 5 বছরের আপনার রেসিডেন্স ইন দিস কান্ট্রি। সো গত 5 বছরের রেসিডেন্স ইন দিস কান্ট্রি বলার সাথে সাথেই সবাই মনে করেন যে বিশাল লম্বা ডকুমেন্টস লাগবে। লম্বা ডকুমেন্টস কি? ব্যাংক স্টেটমেন্ট লাগবে, পে স্লিপ লাগবে, এই লাগবে, সেই লাগবে, অনেক কিছু নিয়ে আমরা যেহেতু বুঝতেছি আমরা বিস্তারিত আসলে আলোচনা ভেরি কুইকলি শেষ করে ফেলি। আপনি যদি আপনার ভ্যালিড পাসপোর্ট থাকে গত 5 বছরের, এবং এই পাসপোর্টে যদি যাওয়া আসার যদি স্টাম্প গুলো থাকে অথবা না থাকে, আপনি না জান, তাহলে তো এই শুধু পাসপোর্টের প্রত্যেকটা পেজ যদি আপনি দিয়ে দেন, দ্যাটস ইটসেলফ উড বি
সাফিসিয়েন্ট ফর ইউ টু প্রুভ যে আপনি গত 5 বছর ছিলেন। আর আপনি যে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন আপনার বিআরপি কার্ড অথবা ইনডেফিনিট লিভ টু রিমেইন এর ওই লেটারটা That লাগবে। will be দ্যাটস enough. অল। দ্যাট That will উড be বি enough. ইনাফ। ইয়া। ধন্যবাদ আর খালেদ ভাই। রেফারিদের তো ডিটেইলস অবশ্যই। লাগবেই। হ্যাঁ। ধন্যবাদ খালেদ ভাই। দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষের দিকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। যেহেতু 1 মাস বিরতির পর আমরা আবার আমাদের লিগ্যাল রাইটস শো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন থেকে আমাদেরকে দোয়ায় শরীক রাখবেন যেন আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমাদের শো নিয়ে উপস্থিত হতে পারি, আমাদের সম্মানিত গেস্টদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আমার একজন দর্শক প্রশ্ন রেখেছেন FLRM নিয়ে হচ্ছে যে উনি জানতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ডে এইসব প্রোগ্রাম নিয়ে আসার চেষ্টা করব যেগুলো আপনাদের চাহিদা অনুযায়ী। আমি একেবারে শেষে দিয়ে খালেদ ভাইয়ের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমরা আসলে কম সময়ের মধ্যে অনেক কিছু কভার দেওয়ার চেষ্টা করেছি। আসলে সবকিছু হয়তো কভার দিতে পারি নাই। So it's important that you do take independent legal advice from an independent lawyer before you take any step from the information you receive. But I wish you best of luck. Inshallah, we'll continue to enjoy the show and hopefully you will enjoy the show as well. দর্শক, বিদায় নেওয়ার পালা অলরেডি শেষের দিকে। আপনারা জানেন আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের প্রতি সপ্তাহে LB24 এর এই পেজ থেকে লিগ্যাল রাইটস শো নিয়ে আসবো সন্ধ্যা 7টার সময়। আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। সবাইকে ভালো থাকার ভালো থাকা এবং শুভকামনা জানিয়ে আমার প্রোগ্রাম আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।